হ্যালো ফ্রেন্ডস, আমি সুতনু ঘোষ। আজকে আমরা পেয়েছি আমাদের খড়গপুরের একজন সাহিত্যিক ভবানী প্রসাদ গুইন মহাশয়কে, এবং আজকে ওনার ইন্টারভিউ নেব এবং জেনে নেব ওনার জীবন সম্পর্কে, ওনার কাব্যচর্চা সম্পর্কে। প্রথমেই ভবানী প্রসাদ মহাশয়কে জিজ্ঞেস করি যে আপনার জন্ম কোথায় হয়েছিল? নমস্কার। আমার জন্ম হয়েছিল আমার মামাবাড়িতে। আমি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা শহরের অন্তর্গত একটি গ্রাম, তার নাম হচ্ছে ললবনা। যে গ্রামটা একটা জঙ্গল, চতুর্দিকে জঙ্গল দিয়ে ঘেরা, ওইখানে আমার জন্ম হয়েছিল। কিন্তু আমার পিতৃভূমি হচ্ছে খড়গপুর। আচ্ছা, মানে আপনি ছোটোবেলা থেকে খড়গপুরে কাটিয়েছেন? কয়েক বছর, ওই 1 বছর কি 2 বছর আমার মামাবাড়িতে ওয়ানে, তার আগে পড়াশোনা করেছিলাম। তারপরে 2 থেকে কি 3 এরকম সম্ভবত আমার বাড়ির কাছে একটা স্কুলে এসে ভর্তি হই আর কি। সেই স্কুলটার নাম ছিল উমাময়ী প্রাথমিক বিদ্যালয়, পরে হচ্ছে পুরাতন বাজার প্রাথমিক বিদ্যালয় নামটা হয় আর কি। পরে উচ্চশিক্ষা কোথায় করেন এবং কোন কলেজে? পরে সিলভার জুবলি স্কুলে পড়লাম। আমাদের একটু অর্থনৈতিক টানাটানি ছিল, তো ওইখানে পড়ার সময় আমি এবং আমার দাদা দুজনই ওখানে পড়তাম। আমাদেরকে হাফ স্কলারশিপ স্কুল থেকে দিত, না হলে হয়তো পড়াশোনাটা আমার হতো না। ওখান থেকে আমি মাধ্যমিক পাস করলাম। পাস করে উচ্চ মাধ্যমিক কেডি কলেজ মেদিনীপুরে, কৈবল্য দায়িনী কলেজ অফ কমার্স কলেজে ভর্তি হলাম। ওখানে আমি বিকম পাস করলাম। তারপরে বেশ কয়েক বছর বাদে আমি প্রাইভেটে হিস্ট্রির উপর বিএ পাস করি। আচ্ছা, তাহলে আপনার এই লেখালেখির শখ বা লেখালেখি শুরু কবে থেকে হয়েছিল? লেখালেখিটা আমার ছোটোর থেকে একটা স্বপ্ন ছিল। যেহেতু আমার পরিবেশটা, মামাবাড়ির সবাই উচ্চ শিক্ষিত এবং সংস্কৃতি সম্পন্ন একটা পরিবেশ ছিল। তারা গান বাজনা এবং হাই স্কুল, এপি স্কুল, এরা কোনোটাই হেডমাস্টার, কোনোটা শিক্ষক বা কোনো উচ্চ পদে, ইনারা কোথাও অধ্যক্ষ, প্রিন্সিপাল পরবর্তীতে হয়েছে। আবার এমনও আছে যাদবপুরের অধ্যাপকও ছিলেন। এটা ছিল আমার মায়ের দিক থেকে। আর বাবার দিক থেকে আমাদের এতে প্রফেসরও হয়েছেন, অফিসারও হয়েছেন, এরকম ব্যাপার আছে। এইসবগুলো আমাকে সব অনুপ্রেরণা দিত যে আমাকেও একটা কিছু করতে হবে ভালো। তো অর্থনৈতিক অবস্থা খারাপ, আর কী করব। তো স্কুলে আমার দেখা বন্যা। আমি স্কুল পত্রিকায় তখন 7ম শ্রেণীতে পড়ি। আমাদের মাস্টারমশাই ছিলেন সুনামধন্য মহাদেব মুখার্জির ভাইপো ত্রিদীপ রঞ্জন রায়। উনি আমাদের বাংলার টিচার ছিলেন এবং পত্রিকাটার পৃষ্ঠপোষকতা করতেন। ওখানে আমার দেখা বন্যা প্রথম আমার একটা নিবন্ধ বেড়ায়। সেটা 1978 সালে খড়গপুর কলেজে অবধি বন্যাটা চলে আসে, সেইটা দেখে আমি লিখেছিলাম। তার পরবর্তীকালে আমি যখন একাদশ কিংবা দ্বাদশ, সম্ভবত দ্বাদশ পড়ি, তখন এই খড়গপুরে একজন খুব আবৃত্তি ভালো করতে পারতেন, উনি একটা পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম হচ্ছে কণ্ঠস্বর। কণ্ঠস্বরে আমার প্রথম প্রশ্ন বলে একটা কবিতা বেরোয়, ঠিক আছে। এরকম করতে করতে তারপরে কলকাতায় প্রথম সময় পরিবর্তন বলে পত্রিকায় আমার একটি কবিতা বেরায়। তারপর থেকে শুরু হলো কলকাতায় বিভিন্ন লিটিল ম্যাগাজিনে লেখালেখি। আমার একবার দুবার, কোনটা একবার, কোনটা দুবার, কোনটা 3টা, এরকম করে কবিপত্র, বাংলার মুখ, ইস্কা, চান্দভাস, সপ্তাহ, পরিচয়, প্রমা, এইসব পত্রিকায় বেরিয়েছে। এবং বাণিজ্যিক পত্রিকা কলেজ স্ট্রিট, গৃহসভা, তথ্যগন্ধ, এইসব পত্রিকায় আমার লেখা বেরিয়েছে। কলেজ স্ট্রিটে আমার যেমন কবিতাও বেরিয়েছে, সেরকম আমার প্রবন্ধ একবার প্রকাশিত হয়েছে। এই করতে করতে আমার সাহিত্যের প্রতি একটা অদম্য ইচ্ছা ছিল। আমি এই সব লেখা নিয়ে কখনো পাঠকের কাছে, পাঠক কবি অয়ন সরকারের কাছে গেছি, তার পরামর্শ নিয়েছি। যদিও আমার জুনিয়র, আমার মনে হয়েছে অয়ন অনেক পড়াশোনা করে আমাকে কিছু বলতে পারে, যেতাম তার কাছে, জানতাম। আমার শহীদ বন্ধু কামরুজ্জামান এ ব্যাপারে আমাকে অনেক
সহযোগিতা করেছে তার কাছেও অনেক কিছু শিখতাম, জানতাম, হ্যাঁ, অনেক ঋদ্ধ হতাম। এছাড়া কথা সাহিত্যিক অনিল ঘোড়ের ঘরে প্রায় দিনই আমি যেতাম। তার এক একটা মানে কথা বা ওই সময় যেটুকু বলে যে না, এক একটা ক্লাস হয়ে যেত আমার সাহিত্যের। এবং অনিলদার কাছে অনেক কিছু আমি শিখেছি। এবং আমার পত্রিকাটা সম্পাদনা কীভাবে করতে এ করতো কিছু এইসব সাহিত্যের পরামর্শ দিচ্ছেন। এবং হাতে কলমে সুনীলদার কাছেও আমি কিছু এইসব লেখা সাহিত্যের ব্যাপারে শেখার চেষ্টা করেছি। এবং এখনও পর্যন্ত আমি চেষ্টা করি আর কি বিভিন্ন মানুষের কাছে এইসব শেখার। এছাড়া আমার মূলত যারা সাহিত্যের বেশি উৎসাহ দান করেছে সেটা হচ্ছে এডিটার সর্বাগ্রে, এবার এডিটার পত্রিকার সময় সমর চক্রবর্তী। ওনার পত্রিকা এবং শারদীয়া সংখ্যায় পত্রিকাতে অনেক আমি সাক্ষাৎকার লিখেছি এবং শারদীয়াও লিখেছি। সাপকথা অভিষেক রায়, উনিও অনেক আমার লেখা ছাপিয়েছেন শারদীয়া পত্রিকা। এবং ওনার যে সাপ্তাহিক পত্রিকা সেখানেও আমি অনেক লেখা লিখেছি। খড়গপুর টাইমস সম্পাদক হচ্ছে পূর্ণিমা মোষ, ওনার পত্রিকা আমি শারদীয়া সংখ্যায় লিখেছি। পেজ 4-এ যার সম্পাদক মৌসুমী রায়, ওনার পত্রিকাও লিখে শারদীয় সংখ্যায় আমি লিখেছি। তো এই লিখতে লিখতে আমি বিভিন্ন জেলা, পুরুলিয়ার থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে উত্তরবঙ্গ, বহু জেলায় 2-4টা জেলা ছাড়া আমার লিটিল ম্যাগাজিনে এবং যৌথ কাব্য সংকলনে আমার লেখা প্রকাশিত হয়েছে। এবং গল্প ওই বর্ধমানে একটা সংকলনে আমার গল্পও বেরিয়েছে আমার যতদূর মনে পড়ছে। এবং নিরন্তর এইসব এই কামরুজ্জামান বা স্নেহাশিস পাল এরা দেশে লিখত, এদের কাছ থেকে একটাই আমার মনে হয়েছে, ধারণা হয়েছে যে আমাকে নতুনভাবে লিখতে হবে। এবং সেই ধারণার থেকে আমি চেষ্টা করি যে নতুনভাবে আমি লিখব। আমি কতটা পেরেছি জানি না, সেটা পাঠক বলবে। আর আমি একটা পত্রিকা সম্পাদনা করতাম, নাম হচ্ছে সূর্যের বুদ্ধ হাসি। আমার 6-7টা সংখ্যা বেরিয়েছে। এবং এই পত্রিকায় যাকে বিশেষভাবে উল্লেখ করতে পারি হচ্ছে শিশির চক্রবর্তী। উনি আমার 2-3টা সংখ্যা ওনার খরচেই প্রকাশ করেছিলেন। আর এই পত্রিকাটা সম্পাদনা করতে গিয়ে আমি অনেক পরিশ্রম আমাকে করতে হয়েছে। কখনো রাত্রি 11টার সময় লোডশেডিংয়ের সময় কবিতা আনতে যেতে হয়েছে, কখনো দুপুরে, কখনো শীতকালে। এই আইআইটিতে আমি কবি উদয় চট্টোপাধ্যায়, যিনি আইআইটির অধ্যাপক ছিলেন, ওনার বাড়িতেও গেছিলাম। উনি বললেন, এত তুমি শীতে এসেছো, ঠিক আছে তোমাকে আমি দেবো, তুমি করো। উনি দিয়েছিলেন আমাকে 2বার, মনে হয় 2-3বার এরকম লেখা দিয়েছিলেন। এবং সেই পত্রিকাটাকে কেন্দ্র করে একটা সূর্যের বুদ্ধ হাসি অনুষ্ঠান বিশাল হয়েছিল, ওখানে অনিলদা এবং আরও অনেককে আমরা সম্বর্ধিত করেছিলাম। তো সাহিত্যের যে আমার মূল চিন্তাভাবনা, 2-3জন মানুষ আমার মনে হয় বেশি করেছে, যেটা হচ্ছে অনিল ঘোড়াই, কথা সাহিত্যিক অনিল ঘোড়াই, কবি সুনীল মাঝি আর কবি বা পাবন্দিক কামরুজ্জামান। এদের অবদান অনস্বীকার্য এবং অন্যান্যদেরও অবদান আছে। এবং কবি সম্মেলনে অনেক জায়গায় অনিলদা সুনীলদা নিয়ে গেছে, কখনো হয়তো কামরুজ্জামানের সঙ্গে গেছি, কখনো ভবেশদার সঙ্গে গেছি, কখনো নিখিল রঞ্জন মাইতির সঙ্গে গেছি, কখনো গোবিন্দ সামন্তের বাড়িতে গেছি কবিতা পাঠে। আগে আমি মেদিনীপুরের তমলুকের হ্যামিল্টন স্কুলেও গেছি। তারপরে হচ্ছে পুরসিতা বলে একটা গ্রাম আছে কোলাঘাটে, সেখানে গেছি। তারপর কাঁথিতে গেছি, অনেক জায়গায় গেছি। এখন আমি আর পারি না। তিনাদের কাছে গিয়ে আমি সাহিত্যটাকে বোঝার চেষ্টা করেছি, কতটা পেরেছি কতটা পারিনি সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইসব অনুষ্ঠানগুলো আমাকে অনুপ্রেরণা দিত এবং ঋদ্ধ করত। এইসব করতে গিয়ে, সাহিত্য করতে গিয়ে আমি এখানকার খড়গপুরের স্বনামধন্য নন্দদুলাল রায়চৌধুরী, ওনাকে আমি আগে আবিষ্কার করেছিলাম। প্রায় পত্রিকায় আমি ওনার চিঠি লেখা দেখতাম। তো কৌতূহল হতে হতে আমার মনে ছিল ওনার সঙ্গে একবার দেখা করব, এরকম মনে হচ্ছিল। কিন্তু একবার সুযোগ এসে গেল, এক লেখার সূত্রে। অমায়িক মানুষ ছিলেন এবং উনিও আমাকে অনেক ঋদ্ধ করতেন লেখার ব্যাপারে এবং অনেক কিছু লেখা দেখিয়ে করতেন।
সেই জন্য খড়গপুর মূলত খড়গপুরবাসীর বহু মানুষের কাছে আমি কৃতজ্ঞ, জেলারও কৃতজ্ঞ এবং কলকাতার বহু মানুষের কাছে কৃতজ্ঞ। সাহিত্য আমাকে অনেক দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার যে বইগুলো 3-4টে বই প্রকাশিত হয়েছিল, হ্যাঁ। এটা সম্পর্কে নামগুলো এবং তার সাবজেক্ট নিয়ে একটু বলুন। হ্যাঁ, প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শব্দবোধ। সেইটা এক লাইন বলি, নাহলে অসুবিধা হবে, না বললে ঠিক হবে না। তো ওইটা অনিলদার ওখানে গেলাম, অনিলদা বললো এক কাজ করো, তুমি যে লেখালেখি হচ্ছে একটা কাব্যগ্রন্থ থাকা উচিত আমার মনে হচ্ছে। ঠিক আছে দাদা। তো আমরা আপনাকে তাহলে বেছে দিতে হবে কবিতাগুলি উনি বেছেছিলেন এবং সুনীলদাও ওনাকেও দেখেছিলাম প্রথম শব্দ ভোরের যে কবিতাটা হয়, মানে কাব্যগ্রন্থটা হয়। তো আমরা প্রায় মনে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা কবিতার কি নাম হবে, শব্দ ভোর যে নামটা রাখবো তার আগে অনেক রকম ভোর শব্দ ভোর, মুখ, হানো তানো, এইসব অনেক নাম হলো। প্রায় 2.5 ঘন্টা বাদে সিদ্ধান্তে এলাম শব্দবোধ। দেখো ভবানী, এইটা তোমার কি মনে হচ্ছে তখন নামটা নিলাম শব্দবোধ। এবং অনিলদাই আমাকে মেদিনীপুরের বিখ্যাত সাহিত্যিক সমীরণ মজুমদার, ওনার পত্রিকা কিন্তু একাডেমি পুরস্কার পেয়েছিলাম, আমি শুনেছিলাম। উনি আমার মানে পত্রিকাটায় পাবলিশার ছিলেন শব্দবোধ প্রথম। এবার দ্বিতীয়টা যেটা হচ্ছে মায়ামুদ্রার চিঠি। ঠিক আছে, এই ব্যাপারে আমি একটি মানুষের অবদান আমি অস্বীকার করব না, সেটা হচ্ছে অধ্যাপিকা অর্থিতা মণ্ডল। উনি আমার পয়সাটার ব্যাপারে কিন্তু নিয়েছিলেন, কি বলবো, গ্যারেন্টার। আমি প্রায় বছর 3 ধরে আমি পয়সাটা কিস্তি করে ওনাকে দিতাম। বলছে ঠিক আছে ভবানীদা, আমি আপনার করব। এবং উনি প্রকাশকের নামটা মনে নেই, ওই প্রকাশকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছেন এবং বইটা করার পেছনে ওনার অবদান। তখনও আমি 4-5 জনকে দেখিয়েছিলাম, এই অনিলদা, সুনীলদা, এইসব মনে হয় দেখিয়েছিলাম এইগুলো লেখাগুলো। এবার তৃতীয় যেটা, সেটা হচ্ছে হাওয়া গন্ধের গৃহ। সেটা সম্পাদনা হয়েছে কলকাতায় চান্দবাস। সেই পত্রিকাটার কর্ণধার হচ্ছে অজিত ত্রিবেদী, যিনি ঝাড়খণ্ড একটা কলেজের অধ্যাপক, বাংলার অধ্যাপক। উনি লেখক এবং চান্দবাস পত্রিকা সম্পাদনা করে এবং উনি আমার এই বইটা বের করেছিলেন। ওই বইটার নাম হচ্ছে হাওয়া গন্ধের গৃহ। এবং এই গ্রন্থগুলো অনেক জায়গায় আমার সুনাম হয়েছে আর কি। এগুলো তখনও আমি এটা কবি সুনীল মাঝি এবং আমার দাদাকেও বলতে আপত্তি নেই দেখিয়েছি এবং আরও কয়েকজন 5-6 জনকে দেখিয়ে এটা প্রকাশ করেছি। তারা যখন বললো হ্যাঁ ঠিক আছে, তখন আমি এটাই করেছি আর কি। এছাড়া আমি দিব্যেন্দু গাঙ্গুলের স্মরণে আমি একটি কি বলবো গ্রন্থ সম্পাদনা করেছি। তার সঙ্গে ছিলেন সুভাষ বসু। পুরাটাই আমি করেছি, ওইটা লেখা জোগাড় করার থেকে আরম্ভ করে সব কিছু। আরেকটা হচ্ছে সুনীল মণ্ডেশ্বরী, ওখানে 3 জন আপনার আছে সম্পাদক, তার মধ্যে আমি একজন আছি আর কি। এই হচ্ছে আমার আর আমার অনেকগুলি বই বের করবার ইচ্ছা আছে, কিন্তু আমার একটু সমস্যা থাকার জন্য আমি এখনো পর্যন্ত সেটা কিছুটা কাজ করে থেমে গেছে, কিন্তু এখনও সেটা পেরে উঠতে পারিনি আর কি। আচ্ছা, আপনার জীবনে একদম প্রথম থেকে যদি শুরু করি, পছন্দের কবি সাহিত্যিক কারা ছিলেন বা এখনও কারা আছেন? আমার পছন্দ কবি টানতে, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। যতক্ষণ দেয়া আছে প্রাণ, এই লাইনগুলো খুবই টানত। তারপরে হচ্ছে কাজী নজরুল ইসলাম, জাতের নামে বজ্জাতি সব, এইসব নানা কবিতা আমাকে খুব এফেক্ট করতো এবং আমার টিউশনির পয়সা থেকে এইসব বই কিনতাম। এই দুজন কিন্তু আমার খুব ফেভারেট। সুকান্ত, এটা হচ্ছে আমার শৈশব, যখন আমার 11-12 হয় আছে, ঠিক আছে, এবার কলেজের পর। এবং আমি যখন বই কিনতাম আমি জিজ্ঞেস করতাম কবি সাহিত্যিক কামরুজ্জামান কার লেখা ভালো, কিংবা অয়ন সরকার কার ভালো একটু ভাই বলো তো। তাদের কাছ থেকে এগুলো নাম জানতাম। শক্তি চট্টোপাধ্যায় লেখা পড়েছি, মন্দাকান্ত সেন তার লেখা পড়েছি, তারপরে হচ্ছে পবিত্র সরকার ওনার লেখা পড়েছি, ভাস্কর চক্রবর্তীর লেখা পড়েছি, রমেন আচার্যর লেখা পড়েছি,
তারপরে দেবদাস আচার্যর কবিতার একটা বই পড়েছি, তারপরে হচ্ছে জয় গোস্বামী, কবি জয় গোস্বামীর লেখা পড়েছি, তারপরে এরকম অনেক আমার মনে হয় আমি পড়েছি। হ্যাঁ, আর আরও নামগুলো এই মুহূর্তে আমি ঠিক করতে পারছি না। আরেকটা কি, হ্যাঁ, জীবনানন্দ দাশের কবিতা পড়েছি। জীবনানন্দ দাশের কবিতা আমাকে খুবই টানে। যেমন ওই যেটা পপুলার বনলতা সেন, ওটা বারে বারে পড়তে ইচ্ছা করে। আমার মনে হয় যদি ওইরকম একটা সারা জীবন আমি লিখতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য বলব বা আমার সাধনা সিদ্ধি লাভ করব। এত বারে বারে কবিতাটা টানে এরকম। হ্যাঁ, এরকম অসংখ্য আমার পড়া আছে এবং অসংখ্য লিটল ম্যাগাজিনে আমি পড়েছি একসময়। এখন কিন্তু আমি আর পড়িনি, কিছুটা আমার স্মৃতির বিভ্রাট হয়। আচ্ছা, আপনাদের পরবর্তী সময়ে, আপনাদের সময়ে তো বইপত্রের প্রচণ্ড প্রচলন ছিল এবং তখন সংবাদপত্র অনেক মানুষ পড়তেন, কিন্তু এখন মোবাইলের যুগ চলে এসছে। এই মোবাইলের যুগে আপনি কেমন করে দেখছেন এই বইয়ের মার্কেটটা কেমন আছে? মানুষ কি উৎসাহী বাড়ছে না আরও কমছে এই জিনিসটা? আমার মনে হচ্ছে যারা পড়ার তারা ঠিকই পড়ে, যারা বোঝার তারা ঠিকই বোঝে, এবং বহু মানুষ এখনও বই কিনে। আমি নিজে দেখেছি, আমি বই বিক্রিও করেছি লেখকদের বই নিয়ে, খড়গপুর শহরের লেখকদের বই নিয়ে বিক্রি। যে কিনার সে কিনে, পড়া সে পড়া। এবং এই অনলাইনের জন্য এই বইয়ের বাজার নষ্ট কোনো দিন হবে বলে আমার মনে হয়নি। হ্যাঁ, এটা আমার ধারণা আর কি, প্র্যাকটিক্যাল নলেজ। আর বর্তমানে আপনার বিভিন্ন লেখা, আপনার যেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই, বিভিন্ন দেশে প্রকাশিত হচ্ছে, বা এই বিষয়টা কিভাবে শুরু হয়? এটা কতদিন ধরে শুরু হয়, কতদিন আগে হয়? আচ্ছা, এবারে আরেকজনের কথা বলি, না বললে ভুল হবে। সে হচ্ছে তারাশঙ্কর দে। উনি প্রবাহ বলে, সাহিত্য বলে একটা পত্রিকা সম্পাদন করে। আমার সঙ্গে বন্ধুত্ব হয়। আমি দেখলাম উনি একটা সার্টিফিকেট পেয়েছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর সার্টিফিকেটটা কোথায় পেলে ভাই? আমার দুর্বলতা বলুন বা লোভ বলুন, এই সুন্দর সার্টিফিকেট দেখলে একটু আমার আকর্ষণটা বাড়ে আর কি, কৌতূহলটা বাড়ে। আকর্ষণ বলতে কৌতূহল, বলে এরকম এরকম ব্যাপার। আর এরকম আমাদের এখানে চন্দনবাবু আছে, উনি একটা সংস্থা আছে, ইন্দো ইউনিভার্স ভয়েস অফ পোয়েট্রি, হ্যাঁ, ওটার উনি সভাপতি, পরিচালক মণ্ডলীতে আছে। ওনার ওখানে দিয়েছে না হয়েছেন। তাহলে কে ভদ্রলোকের সঙ্গে আমি আস্তে আস্তে উনারই মাধ্যমে মনে হয় আমার পরিচয় হলো। উনার লেখা দেখলাম, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে অনলাইনে লেখার ব্যাপার যে উৎসাহিত করেছে, নামটা এই জীবনের ছন্দে নির্মল আনন্দের সঙ্গে যুক্ত, কি মাহাতো যেন, মাহাতোর নামটা আমি ভুলে যাচ্ছি। খুব ভালো ভদ্রলোক। বলে এরকম আমাদের জীবনের ছন্দে নির্মল আনন্দে আপনি আমাদের এই অনলাইনে লেখালেখি করুন। উৎসাহ পেলাম, কী অনলাইনে লেখা এটা? আমি খুললাম, বললো, দেখলাম। আমি একটু পরে বলছি, নামটা মনে পড়লে বলবো আর কি। টাইটেল কিন্তু মাহাতো, এটা একদম শিওর। আমি তখন লেখা পাঠালাম, ছাপা হলো। তারপরে এই করতে করতে বাংলাদেশের পত্রিকা বহু লেখালেখি হলো। এরপর হতে হতে বিভিন্ন দেশে আমি সাহস করে লেখা পাঠালাম। আমি কী হবে, খুব জোর হয়তো আমার লেখাটা ভালো হবে না, আর কি হবে, তো চেষ্টা তো আমাকে করতে হবে। আমার যখন একটা স্বপ্ন আছে, ইচ্ছা আছে, এই করে করে পৃথিবীর বিভিন্ন দেশে মোটামুটি কিছু আমি প্রশংসাপত্র পেয়েছি আর কি। তাদের লেখা পড়ে ভালো লেগেছে হয়তো, সেই জন্য আমাকে দিয়েছে। এবং এইটা করতে গিয়ে অনেকে প্রশ্নও আমাকে করেছিল যে আপনি তো বাংলায় লিখছেন, ওনারা বুঝছে কী করে? বলে আমাদের যুগ পাল্টে গেছে, আমার লেখাটা ইংলিশে কনভার্ট হয়ে যায় কিংবা তাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়। তারা একটা ভাবধারা, আমি যেটা লিখি সে ভাবধারার উপরে তারা ওইটা দেয়। সাহিত্য একটা ভাবধারার উপরে হয়, এটা আমার মনে হয়েছে। এইভাবে আমি অনেক সার্টিফিকেট পেয়েছি। এটা আমার একটা প্রেরণা বলুন বা আনন্দ বলুন, শক্তি বলুন, এটা পেয়েছি। এবং আমার লেখাগুলো যে বিদেশিরা পড়েছেন, ওনাদেরকে ধন্যবাদ জানাই অসংখ্য। হ্যাঁ, এবং পড়ে যে লেখাগুলো দিয়েছে, এবং এগুলো আমার কাছে কী বলবো, সেগুলোকে আমি কিছু ফটো করেও আমি রেখেছি আর কি নিজের এতে।
যেমন আমি লিটিল ম্যাগাজিন যেগুলো লিখেছিলাম সে বইগুলোও কিছু আমার কালেকশানের মধ্যে রাখা আছে আর কি। ভবিষ্যতে যদি কোনো দিন দরকার হয় কিংবা ওইগুলোকে দেখেও একটা স্মৃতি যে আমি এই জিনিসগুলো করেছিলাম, ভালো কিছু কাজ করেছিলাম এবং ভালো কাজের জন্য যে ভালো মানুষ আছে এবং ভালো মানুষ যে প্রেরণা দেয়, এটা আমার কাছে ক্লিয়ার। এবং অনেক মানুষ আমার লেখা আমি কি করতে চাই বা কী এই অনুভূতি আমার বুঝতে সক্ষম হয়েছেন এবং তারা এখনও পর্যন্ত অনুপ্রেরণায় জুগিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জাগাবেন বলে আমার মনে হয়েছে। সাহিত্যটা আমার তারা কিছুটা উপলব্ধি করতে পেরেছেন এবং আমি সবসময় একটা নতুনভাবে ভাবার বা লেখার চেষ্টা করি। কতটা পারি না পারি সেটা পাঠকের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সময় দেওয়ার জন্য এবং এই মূল্যবান সময়ে আপনার মতামত এবং আপনার সম্পর্কে বলার জন্য। আমরা খুবই আপনার প্রতি কৃতজ্ঞ থাকলাম এবং আমাদের খুবই ভালো লাগলো আজকে সকালটা আপনার সঙ্গে কাটাতে পেরে। আমিও কৃতজ্ঞ এবং আপনাদের আশীর্বাদ নিয়ে আরও এগিয়ে যেতে চাই। আমার আরও শেখার ইচ্ছা আছে এবং এই সাহিত্যের জন্য আমি অনেক শিখেছি, অনেক পেয়েছি, আরও আমি শিখতে চাই। আমার হয়তো অনেক ফাঁক ফোকর আছে, আমি সেগুলো চেষ্টা করি সেটাকে করার। ধন্যবাদ।